আইএসসি বাংলা সাহিত্যের পাঠ্যতালিকায় অন্যতম শ্রেষ্ঠ ও মনস্তাত্ত্বিক গল্প হল আশাপূর্ণা দেবীর অনাচার। সমাজ যাকে অনাচার বলে ধিক্কার দেয়, তার আড়ালে কি কখনো লুকিয়ে থাকতে পারে মহত্তম কোনো আত্মত্যাগ? প্রথাগত আচারের চেয়েও কি মানুষের প্রতি মানুষের মমতা বড় হতে পারে না? আজ আমরা বিশ্লেষণ করব সুভাষ কাকিমার নীরব লড়াই, সত্যপিসির কঠোর অনুশাসন, আর মনতোষের দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে ফুটে ওঠা এক বিংশ শতাব্দীর এক রক্ষণশীল সমাজ চিত্র। এসো, প্রবেশ করি অনাচার গল্পের সেই অন্দরমহলে, যেখানে পরতে পরতে লুকিয়ে আছে আচার বনাম মানবিকতার সংঘাত। প্রথমে আমরা জানব গল্পের লেখিকা সম্পর্কে। লেখিকা আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী জীবন ও সাহিত্যের পরিচয়। আজ আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের সেই মহীয়সী নারী, যিনি কোনো প্রথাগত ডিগ্রি ছাড়াই নিজের কলমের জোরে পৌঁছে গিয়েছিলেন সাহিত্যের সর্বোচ্চ শিখরে। তিনি আশাপূর্ণা দেবী। 20 শতকের রক্ষণশীল বাঙালি মধ্যবিত্ত সমাজের অন্তর্মহলের যে ছবি তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, তা আজও অমলিন। 1909 সালের 8ই জানুয়ারি উত্তর কলকাতার মাতুলালয়ে তার জন্ম। মাতুলালয় বলতে মামার বাড়িতে। বাবা হরেন্দ্রনাথ গুপ্ত ছিলেন পেশায় বাণিজ্যিক চিত্রশিল্পী এবং মা সরলা সুন্দরী দেবী ছিলেন একনিষ্ঠ সাহিত্য অনুরাগী। আশ্চর্যের বিষয় হল, তৎকালীন রক্ষণশীল পারিবারিক পরিবেশের কারণে আশাপূর্ণার প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা লাভের সুযোগ হয়নি, কিন্তু প্রখর মেধা আর পড়ার প্রতি অদম্য নেশা তাকে ঘরে বসেই স্বশিক্ষিত করে তুলেছিল। সাহিত্য জীবনের সূচনা। আশাপূর্ণা দেবীর সাহিত্যিক যাত্রা শুরু হয় খুব অল্প বয়সে, মাত্র 13 বছর বয়সে, বইয়ের ডাক কবিতার মাধ্যমে। এরপর 1936 সালে প্রকাশিত হয় তার প্রথম গল্প সংকলন এবং 1944 সালে প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন প্রকাশ হয়। তার প্রতিটি লেখায় ফুটে উঠেছে সমাজের গভীরে লুকিয়ে থাকা নারীদের না বলা কথা। এরপর আশাপূর্ণা দেবীর সাহিত্যকর্ম, বৈশিষ্ট্য এবং সম্মাননামাগুলোকে নিয়ে জানব। আশাপূর্ণা দেবীর সাহিত্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ হল তার বিখ্যাত ত্রয়ী উপন্যাস বা ট্রিলজি। তার এই 3টি উপন্যাস, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা। প্রথম প্রতিশ্রুতি, যেখানে সত্যবতীর মাধ্যমে তুলে ধরেছেন নারীর আত্মমর্যাদার প্রথম লড়াই। সুবর্ণলতা, এক বন্দিনী নারীর মুক্তি পিপাসার বেদনাময় আখ্যান। আর বকুল কথায় আধুনিক যুগের পটভূমিতে এক নতুন প্রজন্মের নারীর আত্মপ্রকাশের কাহিনী আছে। এই 3টি উপন্যাসের মাধ্যমে তিনি 3 প্রজন্মের নারীর বিবর্তনকে এক সুতোয় গেঁথেছেন। তাঁর রচনার মূল ভিত্তি ছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, পর্দার আড়ালে থাকা অন্তঃপুরবাসিনী নারীদের বঞ্চনা, তাদের নীরব বিদ্রোহ এবং মানসিক দ্বন্দ্বকে তিনি অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি বড়দের মতো ছোটদের মনেও তিনি সমান জায়গা করে নিয়েছিলেন। গজাপিসি বা ছটপট এগুলোর মতো জনপ্রিয় সৃষ্টির মাধ্যমে পুরস্কার ও সম্মাননামা, সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি বহু সম্মান লাভ করেছিলেন। 1966 সালে পান রবীন্দ্র পুরস্কার। 1976 সালে প্রথম ভারতীয় নারী হিসেবে লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার। ওই একই বছর ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। এছাড়া 1994 সালে তিনি অর্জন করেন সাহিত্য একাডেমি ফেলোশিপ, যা সর্বোচ্চ সাহিত্য সম্মান। 1995 সালের 13ই জুলাই এই মহান সাহিত্যিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন আমাদের কাছে। আজকের যুগেও তার লেখনী আমাদের শেখায় কি করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হয় এবং আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁচতে হয়। এখন আমরা আলোচনা করব অনাচার গল্পের বিষয়বস্তু নিয়ে। পটভূমি, ঘটনার সূত্রপাত এবং সামাজিক প্রতিক্রিয়া, এগুলো হচ্ছে বিষয়বস্তুর মধ্যে আছে।
আজ আমরা আলোচনা করব কথাশিল্পী আশাপূর্ণা দেবীর এক অনন্য ছোট গল্প অনাচার। 20 শতকের রক্ষণশীল বাঙালি সমাজের পটভূমিতে লেখা এই গল্পটি আমাদের শেখায় যে ধর্মের বাহ্যিক আচারের চেয়ে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ অনেক বেশি শক্তিশালী। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুভাষ কাকিমা। তার স্বামী সুভাষ কর্মসূত্রে বোম্বেতে থাকতেন এবং 7 মাস আগেই সেখানে তার মৃত্যু হয়েছে। কিন্তু সুভাষ কাকিমা এই নিদারুণ শোকের সংবাদটি পরিবারের কারোর কাছে প্রকাশ করেননি। এর কারণ কোনো স্বার্থপরতা ছিল না, বরং ছিল তার অসুস্থ ও বৃদ্ধ শ্বশুর গিরিন ঠাকুরদার প্রতি অসীম মায়া। তিনি চেয়েছিলেন প্রিয়তম কনিষ্ঠ পুত্রের অকাল মৃত্যুর শোক যেন এই বৃদ্ধকে তার জীবনের শেষ দিনগুলোতে দগ্ধ না করে। তাই নিজেকে পাথর করে 7 মাস ধরে বিধবা হওয়া সত্ত্বেও তিনি সধবার বেশি হাসি মুখে সংসার আগলে রেখেছেন। সামাজিক ধিক্কার ও তথাকথিত অনাচার। গিরিন ঠাকুরদার মৃত্যুর পর যখন সত্যটি সামনে আসে, তখন গ্রাম জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। যে সমাজ একাকী নারীর সংগ্রামের খবর রাখে না, সেই সমাজেই সুভাষ কাকিমার এই কাজকে অনাচার বলে ছিচিকার করে ওঠে। প্রতিবেশী সত্যপিসি বা দীনেশ রায়ের মতো মানুষদের কাছে মৃত আত্মার সদ্গতি আর মাছ সিঁদুরের শাস্ত্রীয় নিয়মেই বড় হয়ে দাঁড়ায়। তাদের কাছে সুভাষ কাকিমা হয়ে ওঠেন পাষাণে তৈরি বুক, এক অসৎ নারী। সুভাষ কাকিমার মানসিকতা, মূল সুর ও উপসংহার। সুভাষ কাকিমার অবস্থান এক নীরব মহাকাব্য। গল্পের এক পর্যায়ে দেখা যায় সুভাষ কাকিমা নিজেও নিজের এই কাজকে পাপ বলে মনে করেছেন এবং কঠোর শাস্তির কথা ভাবছেন। হিন্দু সংস্কারের প্রভাবে তিনি নিজেও মনে করেন জেনে শুনে সধবার আচরণ করা হয়তো অধর্ম, কিন্তু তার ভেতরের মানবিকতা বড় হয়ে উঠেছিল বলেই তিনি রাবণ রাজার মৃত্যুবাণের মতো নিজের শোককে লুকিয়ে রাখতে পেরেছিলেন। শ্বশুরমশায় তার উপর অতীতে অনেক কঠোর ব্যবহার করলেও সুভাষ কাকিমা তার প্রতি মানবিকতা দেখাতে ভুল করেননি। আশাপূর্ণা দেবীর এই গল্পের মাধ্যমে সমাজের দ্বিচারিতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। গ্রামের লোকেদের চোখে যা ছিল অনাচার, পাঠকদের কাছে তা ধরা দেয় এক সর্বোচ্চ ত্যাগ ও মানবিকতা হিসেবে। লেখিকা প্রমাণ করেছেন প্রকৃত ধর্ম মানুষের অন্তরে থাকে, মাছ মাংস খাওয়া বা সিঁদুর মোছার মতো বাহ্যিক আচারে নয়। সুভাষ কাকিমা সমাজের বিচারে অপরাধী হতে পারেন, কিন্তু মানবতার বিচারে তিনি এক মহিয়সী নারী। এখন যে বিষয়গুলো তোমরা মনে রাখবে সেটা হচ্ছে, একদিকে সমাজের কঠোর নিয়ম যেটাকে বলা হচ্ছে আচার হিসেবে, অন্যদিকে সুভাষ কাকিমার অন্তরের ভালোবাসা যাকে বলা হচ্ছে মানবিকতা। এই বৈপরীত্যটি বা এই বিপরীত ধর্মটি উত্তরে ফুটিয়ে তুলতে হবে। এছাড়াও এছাড়াও আগের লেখাগুলোর মতো এখানেও রূপকের ব্যবহার রয়েছে, যেমন রাবণ রাজার মৃত্যুবাণ। লেখিকার এই রূপকটি যদি ব্যবহার করো তোমরা, তাহলে তোমাদের উত্তর অনেক বেশি সমৃদ্ধ হবে। সমাজের সংকীর্ণ মনা চরিত্রগুলোর, যেমন সত্যপিসি বা দীনেশ রায়, এদের নাম উল্লেখ করে দেখানো যে কিভাবে তারা ত্যাগের চেয়ে নিয়মকে বড় করে দেখেছে। এই বিষয়গুলো যদি পরপর তোমরা তুলতে পারো, অবশ্যই তোমাদের উত্তর খুব সুন্দর হবে। এখন আমরা আলোচনা করব অনাচার গল্পের চরিত্রগুলোকে নিয়ে এবং তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে নিয়ে। অনাচার গল্পে আমরা প্রথম যে দুটি চরিত্রকে নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সুভাষ কাকিমা ও মনতোষ। এই দুজনের মানবিকতা ও সংবেদনশীলতাকে নিয়ে। প্রথমে আমাদের আলোচনার বিষয় হবে সুভাষ কাকিমা, ত্যাগের প্রতিমূর্তি ও মানবিকতার প্রতীক। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুভাষ কাকিমা। তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল অসীম সহনশীলতা। স্বামী সুভাষের মৃত্যু সংবাদ দীর্ঘ 7 মাস গোপন করে রাখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু তার কাছে অসুস্থ শ্বশুরের মানসিক প্রশান্তি ছিল শাস্ত্রীয় বিধিনিষেধের চেয়ে অনেক বড়। তিনি মনে করেছিলেন বৃদ্ধ বয়সে শ্বশুরকে পুত্র শোক থেকে রক্ষা করাই তার প্রধান কাজ। তবে মনে রাখতে হবে তিনি আগাগোড়া একজন হিন্দু নারী। তাই আধুনিক মানসিকতার পরিচয় দিলেও সংস্কারের বশবর্তী হয়ে নিজের কাজকে তিনি একাধারে পুণ্য ভাবলেও পরক্ষণেই
একে মস্ত পাপ ও অনাচার বলে স্বীকার করেছেন এবং এর জন্য কঠিন শাস্তি প্রার্থনা করেছেন। এরপরে আসে মনোতোষ, যার সংবেদনশীল ও পর্যবেক্ষকশীল একটা মন দেখতে পাওয়া যায়। অর্থাৎ মনোতোষ, সংবেদনশীল ও পর্যবেক্ষক। গল্পের কথক মনোতোষ শিক্ষিত আধুনিক প্রজন্মের প্রতিনিধি। তার মানসিকতায় মিশে আছে গভীর সহানুভূতি। গ্রামের মানুষ যখন কাকিমাকে ধিক্কার দিচ্ছিল, তখন তিনি তার খবর নিতে গিয়েছেন এবং কাকিমার তথাকথিত অপরাধের চেয়ে তার অন্তরের যন্ত্রণাকে বড় করে দেখেছেন। মনোতোষ গ্রামের এই নিস্তরঙ্গ জীবনের কুৎসা রটনার প্রবণতায় ক্লান্ত ও বিরক্ত, তবে তার চরিত্রে কিছুটা দ্বিধাও লক্ষ্য করা যায়। তিনি কাকিমার কাজের মহত্ব বুঝলেও সামাজিক বিধিনিষেধ ও অন্ধকার পথ চলতে গিয়ে সংস্কারের ভয় থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি। এই গেল সুভাষ কাকিমা ও মনতোষের চরিত্রের বিশ্লেষণ। এখন আমাদের আরেকটি চরিত্রকে বিশ্লেষণ করব, সেটা হচ্ছে সত্যপিসি। সত্যপিসি রক্ষণশীলতা ও সমাজের কঠোর মুখ। সব শেষে আসি সত্যপিসির চরিত্রে, যিনি সমাজের সংকীর্ণ ও কঠোর অনুশাসনের প্রতিনিধি। তার মানসিকতা মূলত নিষ্ঠুর ও শাস্ত্র সর্বস্ব। সুভাষ কাকিমার শোকের গভীরতা বোঝার ক্ষমতা তার নেই, তাই তিনি কাকিমার সধবার বেশ ধারণ করাকে পাষাণে তৈরি বুক এবং অসৎ মেয়েদের রীতি বলে ধিক্কার দেন। তাঁর কাছে বড় প্রশ্ন ছিল, কিভাবে একজন নারী জেনে শুনে বিধবা হয়ে সধবার আচরণ করেন। তাঁর বিশ্বাস, এতে মৃত ব্যক্তির আত্মার অমঙ্গল হবে। সুভাষ কাকিমা কান্নাকাটি না করায় বা সাহায্য না নেওয়ায় সত্যপিসি তার উপর চটে যান, কারণ তার কাছে বৈধব্যের বাহ্যিক আচার পালনেই ছিল নারীত্বের একমাত্র পরিচয়। এই তিন চরিত্রের সংঘাত থেকেই অনাচার গল্পের প্রকৃত উদ্দেশ্য সার্থক হয়েছে। একদিকে সত্যপিসির অন্ধ সংস্কার, অন্যদিকে সুভাষ কাকিমার নিঃস্বার্থ মানবিকতা, আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে মনতোষের মতো আধুনিক মানুষের আত্মিক অনুসন্ধান। এখন যে বিষয়গুলো তোমরা পরীক্ষার খাতায় মনে রাখবে লিখতে গিয়ে, সেগুলো হচ্ছে সত্যপিসি ও সুভাষ কাকিমার চরিত্রের তুলনা পরীক্ষায় কিন্তু প্রায় সময়ই আসে। একজনের কাছে আচার প্রধান, অন্যজনের কাছে মানুষ। উত্তর লেখার সময় কাকিমার উক্তি, নিজের মৃত্যুবান প্রাণপণ যত্নে লুকিয়ে রাখলাম, অবশ্যই ব্যবহার করবে। মনতোষ কেবল একজন দর্শক নন, তিনি পাঠকদের প্রতিনিধি, যিনি কাকিমার কাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এটাও মনে রাখার মতো একটা বিষয়। এখন আমরা বিশ্লেষণ করব অনাচার গল্পে তৎকালীন সমাজের কি রূপ দেখতে পাওয়া গেছে। শাস্ত্রাচার, বিধবা ভাবনা ও সমাজের নির্মম দৃষ্টি। এখন আলোচনার বিষয় হলো আশাপূর্ণা দেবীর কালজয়ী ছোট গল্প অনাচারের প্রতিফলিত 20 শতকের গ্রামীণ সমাজ চিত্র। এই গল্পের সমাজ কেবল একটি পটভূমি নয়, বরং সমাজ এখানে এক জীবন্ত ও নির্মম চরিত্রের মতো সুভাষ কাকিমাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে। চলুন আমরা তৎকালীন সমাজের সেই অন্ধকার দিকগুলো বিশ্লেষণ করি। শাস্ত্রাচার বনাম মানবিকতা। তৎকালীন সমাজে ধর্মের প্রকৃত মর্মের চেয়ে বাহ্যিক আচার বা নিয়মকানুনই ছিল শেষ কথা। সমাজের তথাকথিত ধারক ও বাহকদের কাছে মানুষের বেঁচে থাকার কষ্টের চেয়ে মৃতের আত্মা সদ্গতি পাবে কিনা কিংবা ঐশ্বর্য পালিত হলো কিনা, এগুলোই ছিল পরম চিন্তার। সুভাষ কাকিমা যখন তার শ্বশুরের শান্তির জন্য নিজের বৈধব্যের খবর 7 মাস গোপন রাখেন, সমাজ তার এই অসীম ত্যাগকে স্বীকৃতি দেওয়ার বদলে তাকে অধর্ম বা অনাচার বলে তকমা দেয়। এখানে মানবিকতা পরাজিত হয়েছিল অন্ধ শাস্ত্রাচারের কাছে। এর পরের পয়েন্টটি দেখো, 2 নম্বর, বিধবাদের প্রতি কঠোর সামাজিক দৃষ্টিভঙ্গি। গল্পে বিধবা নারীদের প্রতি তৎকালীন সমাজের চরম অসংবেদনশীলতা ফুটে উঠেছে। সমাজ বিধান দিয়েছিল স্বামীর মৃত্যুর সাথে সাথেই নারীর অলংকার, রঙিন বস্ত্র ও সুখাদ্য বর্জন করা বাধ্যতামূলক। সুভাষ কাকিমা এই প্রথা ভাঙায় সমাজ তাকে পাষাণ হৃদয় বা অসৎ বলতেও দ্বিধা করেনি। সমাজের চোখে নারী কেবল শাস্ত্রীয় নিয়ম পালনের একটি প্রাণহীন যন্ত্র, তার শোক বা কর্তব্যের কোনো মানবিক মূল্য সেখানে নেই।
এরপরের যে বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে গ্রাম্য সংকীর্ণতা, কুৎসা ও দ্বিচারিতা। ৩ নম্বর পয়েন্ট যেটি আছে সেটা হচ্ছে গ্রাম্য রাজনীতি ও কুৎসা প্রবণতা। গ্রামের মানুষের অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়া এবং কুৎসা রটানোর যে প্রবণতা, তাকেই লেখিকা এই গল্পে তুলে ধরেছেন। মনতোষের ভাষায় গ্রাম্য জীবন ছিল অনেকটা নিস্তরঙ্গ নর্দমার মতো। সত্যপিসি বা দীনেশ রায়ের মতো চরিত্ররা এই সংকীর্ণ মানসিকতার এই যোগ্য প্রতিনিধি। অন্যের আত্মত্যাগ বোঝার ক্ষমতা নেই বলেই তারা ছিছিকার করতে এত আনন্দ পায়। এরপর আমরা ৪ নম্বর পয়েন্টটি দেখব, সেটা হচ্ছে সমাজের দ্বিচারিতা ও অমানবিকতা। সমাজের এক অদ্ভুত দ্বিচারিতা এই গল্পের পরতে পরতে স্পষ্ট। গিরিন ঠাকুরদা যখন বেঁচে থাকতে সুভাষ কাকিমার ওপর অকথ্য অত্যাচার করতেন বা লাঠি নিয়ে তাড়া করতেন, সমাজ তখন নীরব ছিল। অথচ সেই অত্যাচারী শ্বশুরের মরণকালীন শান্তির জন্য কাকিমা যখন নিয়ম ভাঙলেন, সমাজ তখন তার চরিত্র হরণে নেমে পড়ল। সমাজ অন্যায়কে প্রশ্রয় দেয়, কিন্তু মানবিক কারণে প্রথা ভাঙাকে সইতে পারে না। পরিবর্তনের ইঙ্গিত ও উপসংহার। পরিবর্তনের ক্ষীণ সুর। তবে এই অন্ধকারের মাঝেও পরিবর্তনের একটি মিঠে সুর শোনা যায় মনতোষের চরিত্রে। শিক্ষিত আধুনিক মনস্ক মনতোষ কাকিমার কাজকে অনাচার নয়, বরং মহত্তম ত্যাগ হিসেবে দেখেছেন। যদিও সমাজের শক্তি এতই বেশি যে তাকেও শেষ পর্যন্ত কুৎসার ভয়ে পিছ টান দিতে হয়েছে, তবুও পরিবর্তনের বীজ সেখানেই নিহিত ছিল। পরিশেষে বলা যায়, অনাচার গল্পে তৎকালীন সমাজ এক নির্মম ও কাঠগড়ায় দাঁড়ানো বিচারক, যেখানে ব্যক্তি সত্তার চেয়ে কুলমর্যাদা ও শাস্ত্রীয় সুচিতা বড়। আশাপূর্ণা দেবী অত্যন্ত দক্ষতার সাথে দেখিয়েছেন যে তথাকথিত এই আচারনিষ্ঠ সমাজ আসলে কতটা অমানবিক এবং অনাচারী। মনে রাখবে, উত্তর লেখার সময় শাস্ত্রীয় বিধান, সামাজিক দ্বিচারিতা এবং ব্যক্তিসত্তার অবদান, এই শব্দবন্ধগুলো অবশ্যই ব্যবহার করবে। এতে পরীক্ষকের কাছে তোমার উত্তরের গভীরতা অনেক বেশি প্রকাশ পাবে। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, সুভাষ কাকিমা কি সত্যিই অপরাধী, নাকি অপরাধী এই সমাজ, যা মানুষের অন্তরের রক্তক্ষরণ না দেখে কেবল কপালে সিঁদুর বা থালার মাছ নিয়ে ব্যস্ত থাকে? আশাপূর্ণা দেবীর এই গল্পটি আমাদের ভাবিয়ে তোলে যে প্রকৃত ধর্ম বাহ্যিক আচার পালনে নয়, বরং মানুষের বিপদে তার পাশে থাকার মধ্যেই নিহিত। আশা করি এই আলোচনার মাধ্যমে অনাচার গল্পের চরিত্র ও সমাজচিত্রের গভীরতা তোমরা বুঝতে পেরেছ। বাংলা সাহিত্যের এমন আরও কালজয়ী সৃষ্টির আলোচনার জন্য আমাদের সাথেই থেকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।